এই যে এই ধরনের ট্রাইব্যুনালের যে কেস যে চলছে, আমি প্রথমেই এখন না 6 মাস আগে বলছি, যখন এই ট্রাইব্যুনাল গঠন করা হয় তখনই বলছি এই ট্রাইব্যুনালে কোনো কারণেই কোনো মুক্তিযোদ্ধা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিচার হতে পারে না, সে যত অপরাধী হোক। কাজে এই ট্রাইব্যুনাল আমি মানি না, এই ট্রাইব্যুনালের বিচারও আমি মানি না, খুব ক্লিয়ার। কারণ যে ট্রাইব্যুনালে 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে এবং যে ট্রাইব্যুনালে তাদের ফাঁসির আদেশ হয়েছে, সেই সময় তিনি তাদের পক্ষের আইনজীবী ছিলেন জনাব তাজুল ইসলাম। তিনি আবার এখন সেই ট্রাইব্যুনালে আবার আসামিদের প্রসিকিউটর হয়েছেন আসামিদের বিপক্ষে। এই যে মস্করা এবং একটা বিচার ব্যবস্থাকে নিয়ে এক ধরনের তামাশা, আমি মনে করি এইখানে কোনো বিচারও হবে না, আর বিচার হওয়া উচিত না। এই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের যার নাম বা মানবতা বিরোধী, এই ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া উচিত না। কারণ এক, মুক্তিযোদ্ধাদের তো নয়ই। খুবই দুর্ভাগ্যজনক এই ট্রাইব্যুনালে দেখা যায় রাশেদ খান মেননের মতো একজন, কি বলবো আজকে বলতেই আর মানে ক্লান্ত হয়ে গেছি, না ক্লান্ত হয়ে নেই, বলতেই বিক্ষুব্ধ হয়ে যায়। আমির হোসেন আমল, রাশেদ খান মেনন, যারা এই দেশ সৃষ্টি করেছে, যারা পাকিস্তান আন্দোলনে 62 সন থেকে যাদের ভূমিকা, একজনের বয়স 85 বছর আর একজনের বয়স 87 বছর, তাদের বিচার হচ্ছে এখানে। মুক্তিযোদ্ধা কমান্ডার ইনু, যে 15,000 মুক্তিযোদ্ধার যিনি কমান্ডার ছিলেন দেরাদুনে, তার বিচার হচ্ছে এই ট্রাইব্যুনালে। শাহজাহান খান আমার জানা মতে ফরিদপুরের মাদারীপুরের কমান্ডার ছিলেন, তার বিচার হচ্ছে এখানে। আরো বেশ কিছু মুক্তিযোদ্ধা, এইটা আমি মানি না এবং এটা আমার মনে হয় না যে তাদের উপরে যে বিচারটা করা হচ্ছে সেটা বিচারের নামে অবিচার হচ্ছে এবং সারা জাতির 71-এর মুক্তিযুদ্ধ অপমান করা হচ্ছে। কাজে এই বিচারে কোন ছেলে কি সাক্ষী দিল, এইসব ছেলে পেলে এদের বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না। এই ছেলেটার বয়স এখন 26 বছর 27 বছর, আমার ছোট ছেলেটার বয়সই তার চেয়ে বেশি। আমার ছোট ছেলেটাই ব্যারিস্টার, কাজে বয়স কত তো বুঝিনি। আমার বড় ছেলের বয়স 45 বছর। কাজে এইসব ছেলে পেলের বিরুদ্ধে আইলের বাই কলির কাল, ছাগলের সাথে বাঘের গাল, এইসব ছেলে পেলের কথার উত্তর আমি দিব না, এগুলা দিব না। এইসব ছেলে পেলে কয় এবং এটার জন্য একদিন ইনু সাহেবকে জবাবদিহি করতে হবে জাতির কাছে, এবং আমি এই কথাটা শুধু জাতির কাছে না, পৃথিবীর কাছে জবাবদিহি করতে হবে যে এই ধরনের ছেলে পেলে যারা আমাদের সন্তানের মতো, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসায়া এই যে রাষ্ট্রকে অপমান করা, সরকারকে মানুষকে অপমান করা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, এটার জন্য ইনু সাহেবকে মারাত্মক ভাবে মানুষ এবং মানবতার কাছে জবাবদিহি করতে হবে। দেখেন কয়েকদিন আগে আমাদের একটা পাশের দেশ নেপালে একটা এই ধরনের একটা আন্দোলন কিন্তু ছাত্র যুবকরা করছে। এরা কিন্তু ক্ষমতার ভাগ চায় নাই। এই ধরনের আন্দোলন 47 থেকে 2090 সন পর্যন্ত আমরা ছাত্ররা করছি, বিভিন্ন সময়ের ছাত্র নেতারা। এইসব ছেলে পেলেরা তো যেসব ছাত্র নেতা ছিল তাদের ব্যাগ বুঝা দেওয়ার যোগ্যতা নাই এইসব ছেলে পেলেদের। এরা তো ক্ষমতার ভাগ নিয়ে আঙ্গুল ফুইলা কলা গাছ ফুইলা বট গাছ, শুধু টাকা কামানোর জন্য, অর্থবিত্ত কামানোর জন্য, আর এই দেশটাকে নতুন করে পাকিস্তান এবং আফগানিস্তান বানানোর জন্য এইসব ছেলেপেলেরা কাজ করতেছে। কারণ এরা হলো এই জামাত নামক কালো মুখোশধারী কালো শক্তির এজেন্ট। আমি এদের কথা কি উত্তর দিব, কি এরা কি? না ঠিক আছে এই কথা নিয়ে আমরা আর বাড়াতে চাই না। তবে দর্শক মন্ডলী, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা বিগত সরকার প্রধান ছিলেন, তিনি বলেছেন এটা জামাত শিবিরের আক্রমণ, জামাত শিবিরের আন্দোলন, এবং তিনি কথা প্রসঙ্গে বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা সুযোগ পাবে না, কিন্তু তাহলে কি জামাত শিবিরের যে রাজাকার পুত্র রাজাকারের নাতিপুতিরা সুযোগ পাবে? এই ধরনের একটা কথা বলেছেন। ছাত্রদের মনে সেটি আঘাত লেগেছে। অনেকে বলছেন কেন তাদেরকে সরাসরি রাজাকার বলা হয়নি। আজকে মুক্তিযোদ্ধার উত্তর দেব 5ই আগস্ট বা জুলাই আন্দোলনের দুইটা রূপ। যে কথাটা বলার জন্য আমি আমার দল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছি, এই কথাটা আমি সারা জীবন বলে যাব এবং এটা প্রমাণিত হবে এবং প্রতিষ্ঠিত হবে।
এবং একদিন আমাদের নেতৃত্ব, বিএনপি নেতৃত্বকে স্বীকার করতে হবে যে ফজলুর রহমান যে কথাটা বলছিল এটাই সঠিক কথা। আমি বলতে চাই 5ই আগস্টের কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক আন্দোলনের দুইটা রূপ। একটা হলো গণতান্ত্রিক রূপ, যে গণতান্ত্রিক রূপের নেতৃত্ব 15 বছর যাবৎ বিএনপির হাতে ছিল। জমিটা সৃষ্টি করছে বিএনপি, জমিতে বীজ ফেলাইছে বিএনপি, হাল চাষ করছে বিএনপি, চারা লাগাইছে বিএনপি, নিড়ানি দিছে বিএনপি, তেল মোবিল দিছে বিএনপি, হলুদ দান করছে বিএনপি। শেষ সময়ে এই ছেলেরা কেটে নিছে, এদেরকে আমি বলি দাওয়াল। এখন এরা সবকিছুর ভাগ দাবি করতেছে, সব নিয়ে যেতে দাওয়ালরা। আমি এদেরকে দাওয়াল করে, আমাদের হাওড় অঞ্চলে দাওয়ালরা ধান কাটতে দিলে পরে 8 ভাগের 1 ভাগ পায়, গৃহস্থ পায় 7 ভাগ আর দাওয়ালরা পায় 1 ভাগ। এই দাওয়ালরা এখন সব দাবি করতেছে। এইটা হলো গণতান্ত্রিক রূপ। আর আমি বলছি 5ই আগস্টের একটা কালো রূপ আছে। সেই রূপটা ওই যে সার্জিস আলম রেসকোর্স ময়দানে শিবিরের সম্মেলনে বলছিল এরাই ছিল আমাদের ভ্যানগার্ড, জামাত এই আন্দোলনের ভ্যানগার্ড। তারেক রহমান সাহেবরা, বিএনপিরা, অন্যান্য রাজনৈতিক দল এবং কোটি কোটি মানুষ মনে করছিল 15 বছর শেখ হাসিনা 3টা নির্বাচন দেয় নাই। 14 সনে 18 সনে রাতের ইলেকশন করছে, দিনের ইলেকশন রাইতে করছে, নিশি রাইতের ইলেকশন করছে, 24 তারিখে আমির ইলেকশন করছে। মানুষ খুব বিক্ষুব্ধ ছিল এবং তাদের অত্যাচার, নিপীড়ন, জেল, জুলুম, অত্যাচারে যে কারণে হাসিনাকে সরাই একটা গণতান্ত্রিক, ওই যেমন এখনো হইতেছে নেপালে দায়িত্ব নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট বলে দিছে 5ই মার্চ ইলেকশন হবে। আরে আল্লাহ, ইউনূস সাহেব ক্ষমতা ছিল, নিল মহামানব, তাকে ফ্রান্স থেকে বসাইলাম। কত স্বপ্ন, কত সাধনা, কত ইচ্ছা, কত আনন্দ। আমি বললাম 10টা প্রধানমন্ত্রীকে যুক্ত করলে আমার একটা ইউনূস সাহেব হয় না। 100 বছরে মুসলমানের ছেলে। আমি বলছি আমার গালে নিজে চর দিতে ইচ্ছা করে, নিজের গালে নিজে চর খাইতে ইচ্ছা করে। কারণ ইউনূস সাহেব ওই দায়িত্ব নিয়ে কিভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় এবং এই দল বাংলাদেশটাকে কিভাবে সংস্কার করা যায়, সৎকার করা যায়, বাংলাদেশের লাশ কিভাবে কবর থেকে তুলে চিতায় পোড়ানো যায়, এই সব করে করে এই দেশটাকে এমন একটা কুৎসিত পজিশনে নিয়ে গেছে। পৃথিবীর মধ্যে এই ধরনের অনিশ্চিত কোনো সমাজ বোধহয় কোথাও নাই। এমনকি আমার মনে হয় দ্বিতীয় মহাযুদ্ধের সময় যুদ্ধরত দেশগুলোর মধ্যে এত অনিশ্চিত অবস্থা ছিল না। এখন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হইতেছে, যে ইউক্রেনের প্রতিদিন শত শত বোমা পড়ে, সেই ইউক্রেনের মানুষের মধ্যে এত অনিশ্চয়তা নাই। বাংলাদেশে যে অনিশ্চয়তা এখন শুরু হয়েছে, কবে ইলেকশন হবে, কবে এই দেশ থেকে আপনাকে আমি এখন একটু থামাই এখানে। নির্বাচন কবে হবে এটা আপনি 1 বছর চলে গেল, ঠিক আছে, আমরা বুঝেছি, কিন্তু এখন তো নির্বাচনে নির্বাচন দিতে চাচ্ছেন। ইলেকশন ফেব্রুয়ারিতেই হবে যদি তেঁতুল গাছে তেঁতুল ধরে, এক লোকের কাছে আর এক লোকের টাকা পায়, বাদ পারলো। তেঁতুল গাছ কি রোপণ করা, তেঁতুল গাছ রোপণ করা হয়েছে না? উনি তো বলছেন যে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন কেউ কেউ বলছেন যে ট্রেন লাইন বসানো হয়েছে কিনা। গাছ লাগাইছে তো টাকা প্রতিদিন যখন তাগিদ করে বাজারে গেলে বলছে আগামীকাল যাইও আমার বাড়ি, তোমার সব টাকা দিয়ে দিব, সব রেডি। পরের দিন গেছে টাকা আনবার লাগি ওই বাটপাড়ের বাড়িতে, বাটপাড় কতগুলা তেঁতুলের বিচি নিয়ে আসছে, এই দেখো তোমার টাকা। বলে এইটা টাকা হইলো কেমনে? এই যে আজকেই চারা রোপণ করব, এইটা থেকে তেঁতুল গাছ হবে এবং যেদিন তেঁতুল গাছে তেঁতুল ধরবে সেই দিনই তোমার টাকা তুমি পাইয়ে দেবো। অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, ইলেকশনের প্রসেস শুরু হয়ে গেছে। জি জি, এর মধ্যে তো ওই যে টাকা পরিশোধ করার একটা অনিশ্চিত তার মধ্যে ছিল যে না তেঁতুলের বিচি লাগাও, এটা হয়তো কিয়ামত পর্যন্ত চলবে, তারপরে গাছ হলে তোমার টাকা তুমি পাবে। এখন ইউনূস সাহেব উঠে পড়ে লেগেছেন, আমাদের নির্বাচন আলী রিয়াজ সাহেব উঠে পড়ে লেগেছেন, তারা বারবার বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বাংলাদেশে, তাহলে একটা বিপর্যয় ডেকে আনবে, বাংলাদেশে কোনো একটা বড় বিপর্যয় ঘটবে। তাহলে
এই নির্বাচনে কারা জয়ী হবে? ডাকসুতে আমরা যেমন দেখেছি ছাত্র দলের বিপুল পরাজয়, এবং কি কারণে পরাজয় হয়েছে সেটি আমরা বোধগম্য নয়। অনেকে বলছেন ছাত্র দলের ভিতরে ছাত্র শিবির ঢুকে আছে, যেমন ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবির ঢুকেছিল, সেই রকম ভাবে বিএনপির ভিতরেও ছাত্র দলের ভিতরেও ছাত্র শিবির ঢুকেছে এবং নির্বাচনের সময় তারা ছাত্র শিবিরকে নির্বাচনে ভোট দিয়েছে। আর এইভাবে কি ছাত্র দলের মতো ছাত্র দল যেভাবে পরাজিত হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, অনেকের ধারণা যে জামাতকে নির্বাচিত করার সরকার আপ্রাণ চেষ্টা করছে, এবং জামাত নির্বাচিত হলে এই সরকারের কেউ আর অনিরাপদ নয়। যেভাবে এখনো এক ধরনের জামাত ক্ষমতায় আছে, আর জামাত যদি নির্বাচিত হয়ে যায় তাহলে যে প্রধান উপদেষ্টা, বর্তমান উপদেষ্টারা, আরো অন্যান্য যারা আছেন সবাই নিরাপদ। আপনার বিশ্লেষণ কি? আমি আপনাকে বলি, নেতা যে হবে, একটা দেশের নেতা যে হবে, তাকে ভবিষ্যৎ দ্রষ্টা হতে হবে। যেমন একদল মানুষ আছে দিনের বেলা রিক্সা চালায়, রাত্রে বেলা গিয়া বাতি জ্বালায়া কিছু খাইলে খায়, না হলে ফু দিয়া বাতি নিবায় ঘুমায় থাকে, আবার রিক্সা চালায়। সে এইটুকুই জানে, এইটুকুই দেখে। আবার যারা নেতা তারা দেখে এই পর্যন্ত যে নেতার যতটুকু জ্ঞান আছে। বাংলাদেশের সেই নেতৃত্ব এখন অনুপস্থিত। বাংলাদেশের নেতারা বারান্দার বাইরে কি আছে তারা দেখে বলে আমার মনে হয় না। মনে হইলে তারা ডাকসু ইলেকশনে যাইতো না। ডাকসু ইলেকশনে বিএনপি যাওয়াটা যে কত বড় ভুল, যেখানে বিএনপি বলতেছে আমরা কোন স্থানীয় ইলেকশনেই যাব না, কোন মেয়র ইলেকশনে, কোন উপজেলা ইলেকশন যাব না, আগে চাই আমরা জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের আগে এই পেন্ডোরার বাক্সটা কেন খুললো? সেই ইলেকশনে গেলে তারা গত 15 বছর যাবৎ ছাত্রলীগের মধ্যে শিবিরের ছেলেরা থেকে থেকে এই অন্ধকারের জীবেরা তাদের অবস্থান ঠিক করছে গুহার ভিতরে। এই সাপেরা গুহার ভিতরে থেকে ঠিক মতো অবস্থান নিছে ইউনিভার্সিটিটার ভিতরে, এবং যার জন্য 1 নম্বর দায়ী হলো শেখ হাসিনা এবং ছাত্রলীগ। কারণ শেখ হাসিনা যদি মাদ্রাসার ছাত্ররা আলিম পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে অটোমেটিক, এইটা যদি এই কৌমি জননী হওয়ার লোভে এইটুক যদি না করতো, আমার মনে হয় এত বড় সর্বনাশ হইতো না। এখন ঢাকা ইউনিভার্সিটি হলো সিনিয়র মাদ্রাসা, আর ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যাকে বলা হয় রাজাকার, ওরে আমি বলি ওই যে ইউনিভার্সিটির মুদার রেসনেস কি সুপারিন ইউনিভার্সিটি না মাদ্রাসা। আর এখানে যারা প্রশাসন যারা বৈশা আছে তারা এমন ভাবে বৈশা আছে সাপের মাথা তুলিয়া, যে কোনো ভালো মানুষ গেলেই সুবল দিবে ছাত্র শিবির ছাড়া। এইরকম একটা গুহার মধ্যে আমাদের দল কেন গিয়া ঢুকছিল ইলেকশন করার জন্য, আমার মাথায় কিন্তু আসে না। কারণ সমস্ত কিছু তারা রেডি করে রাখছে। এই জিনিসটা যদি না বুঝি আমরা, তাহলে আমাদের জন্য বিপদ হবে। আমি আল্লাহ দোয়াই করে কইতেছি, আল্লাহর দোয়াই, আমি 78 বছর, আমি মারা যেতে পারি যে কোনো সময়ে। আজকে একজন বলছে 64 জন ডিসির মধ্যে 46 জন ডিসি ডাইরেক্ট জামাত শিবিরের লোক। আল্লাহর দোয়াই করে আমাকে জানানো হয়েছে, প্রত্যেকে প্রশাসন থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ প্রশাসন থেকে জানানো হয়েছে যে 64 জন ডিসির মধ্যে 46 জন ডিসি ডাইরেক্টলি জামাত শিবির করে। এদের আন্ডারে যাবে বিএনপি ইলেকশনে। ইউনো আমি আপনাকে কি বলবো, জেলার নাম ধরেন, আমার একটা জেলায় নাম বললাম, 10 মাস আগে যখন এরা গেছেন, অফিসাররা নতুন ভাবে গেছে, ফোন করে ফজলুর রহমানরা তো তখন আসমানে উঠতেছে। আমাদের মতো বোকা তো আর কেউ নাই। আমাদের যে সবকিছু চলে গেছে, হ্যাঁ, যাবার যেজন চলে গেছে, কি হবে আর কাঁদিলে, গানটা শুনেন নাই? যা হবার কি হবে আর কাঁদিলে। ওই আমাদেরকে ফোন করছে, ভাই লিডার স্যার, আমি আপনাদের এখানে যাইতেছি, এইটা হইবার লাগি, ডিসি হইবার লাগি, এসপি হইবার লাগি। আর আমার মতো ফজলুর রহমান সারা বাংলাদেশের সমস্ত পুলিশকে পাহারা তো আর দিতে পারি না, কিন্তু বক্তৃতায় সবাইকে পাহারা দিছি। আর আমার এলাকায় সবাইরে আমি নির্দেশ দিছি, যত আছে পুলিশকে সেভ করো। 15 দিন আমাদের ছেলেরা গিয়া থানায় নিজেরা ঘুমায়া পুলিশকে সেভ করছে। আমি আজকে এই কারণে কথাটা বলতেছি, এখন রূপটা বাইরিতেছে। আমি 7 দিন ফোন করলে যে আমাকে স্যার বইলে গেছে, ফোনটা ধরে খুব হাসা ভালো ব্যবহার, স্যার ভালো আছেন তো, আপনার শরীরটা কেমন আছে স্যার, কিন্তু 100 বার বাপ ডাকলেও কামটা করে না। আবার শুনি একই কামটা
আচ্ছা 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 আচ্ছা। আরে আপনি বলেন কি, আবার শুনি একই কাজটা, এর অন্যায় কাজটা, আমি আমার ন্যায় কাজটা অন্যায় কাজটা জামাতের আমির বা সহকারী আমির ফোন করছে, আব্বা ডাইকে আবার তাকে কাজটা করে দিতেছে। এত ভাগ্যজনক। আরে আপনি পুলিশ নিছে, অফিসার নিছে, স্বাস্থ্যকর্মী নিছে, শত শত শয়ে শয়ে আরো কত কমু, একটা আমি আমি যার কথা কইছি তাকেই নেয় নাই। পরে বুঝলাম বাবারে আমি তো ভুল পথে চলতেছি। কথাটা যোগ্য ছেলে বলছি, সে তো খেলাও হচ্ছে ভাই, নেয় নাই। কিন্তু দেখা গেছে যারা পরীক্ষায় রিটেনে পাস করে নাই, শুধু জামাতের সুপারিশে তারা গেছে, অথচ জামাত সারা কিশোরগঞ্জ জেলায় 10% ভোট নাই তাদের। আপনি আপনি নানান কথা বলছেন, আপনি নানান চ্যালেঞ্জ ছুটতেছেন, আমরা দেখতেছি, জাতি দেখতেছে, আপনার আত্মবিশ্বাস থেকে আপনি বলছেন। জি জি, চ্যালেঞ্জ ছুটতেছি কারণ আমি জামাতকে তার শেষ দেখতে চাই। এই কারণে শেষ দেখতে চাই, এরা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী আলবদর ছিল, রাজাকার ছিল, আমরা ভুলে গেছিলাম। কিন্তু এরা যে ভুলে নাই, 54 বছর পরে যা আবার সেই বিষ দাঁত আবার বের করেছে, সাপ যে আবার ফনা তুলেছে। হয় সাপ আমাকে সুবল মারবে, তাহলে তো সাপের সুবলটা আমার নামায় দিতে হবে। আমি কথাটা খুব ক্লিয়ার, মুক্তিযোদ্ধারা থাকতে এরা যদি আসে আমাকে তো ফাঁসি দিয়ে দিবে। যারা আমাকে ফজু, এই এখনো ইউটিউব শুনতেছিলাম 7 জনে মিললে আমার ফজু পাগলা বলতেছে, অথচ আমি তাদের বাপের চেয়ে বয়সে বড়। এত বড় বেয়াদব এরা, নাকি আবার ইসলামী দল করে, সব বেয়াদব। ওই যে মেয়েটা আমার বাসার সামনে আইসা ওই তৈ ফজু বের তো সব শিবির ছাত্রী বা ওই জামাতের লোকজন, এদেরকে টাকা পয়সা হবে সবকিছুতে। আমার তো এগুলা, আমার দল বুঝে কি বুঝে না আমি জানি না, কারণ বুঝে না এই কারণে, কারণ আমার দলের আস্তিনের নিচে এরা বাইচা ছিল 20 বছর। আস্তে আস্তে তারাও বুঝবে, তারাও বুঝবে। এবং এখন এরা বুঝতে, যখন আগামী কাল থেকে যখন বলবে হে হই হই রই রই, বিএনপি ওরা গেল কই, ইলেকশন চাই না, পিআর দিতে হবে, সিআর দিতে হবে, সিএস দিতে হবে, করে বিয়ে করায় দিতে হবে, তা না হলে বিএনপি কে মানে না, বিএনপি কাফের, সেই দিন বুঝবো, সেই দিন বুঝবো বিএনপি যে এদের নাম কি, সন্ত্রাসবাদী কাকে বলে, জঙ্গিবাদ কাকে বলে, হিজবুত তাহরির কাকে বলে। ওই পাকিস্তানের যে কি নাম, ওরা বলতেছে যে আমরা 71 সনের প্রতিশোধ নিছি। আমাদের দল যদি বুঝে, কথাটা খুব ক্লিয়ার, মুক্তিযুদ্ধের মানুষ যদি বুঝে যে শিবির পাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আলহামদুলিল্লাহ। রসগোল্লা খায় কারা? পাকিস্তানের জামাত ইসলাম লাহোরে বসে রসগোল্লা খায়, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ সবাই আনন্দ করে। কি একটা ইলেকশন, কি একটা ইলেকশন, একটা সিনিয়র মাদ্রাসা ইলেকশন, হাটহাজারী মাদ্রাসার ইলেকশন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনিয়র মাদ্রাসা, এই ইলেকশনের মধ্যে বেশ কম কি, রসগোল্লা খায়, কেউ মিষ্টি খায়, কিন্তু পাকিস্তানে। জি জি, পাকিস্তানের জামাতে ইসলামী পাকিস্তান তারা আনন্দ প্রকাশ করেছে, তারা অভিনন্দন প্রকাশ করেছে, অভিনন্দন দিয়েছে। জামাত ইসলামের আমির বলছে এতদিন পরে আমাদের ভাইয়েরা বুঝতে পারছে। জি জি, আর আপনি লস্করি এবার কথা মনে বলতে চেয়েছেন, তারা যে বাংলাদেশে আন্দোলন করেছে, বাংলাদেশে সংগ্রাম করেছে, সেটা একটা একটা আমি একটু দুই একটা কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে। অনেক দর্শক যুক্ত হয়েছেন, বিভিন্ন রকম কমেন্টস করছে, খারাপ কমেন্টসও আছে। আপনি যেটা বললেন, আপনাকে কি বলে অনেকে অনেক সেই কথাও বলছেন, আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি। এবং যারা শব্দ চয়নে ভুল করছেন, প্লিজ একটু সুন্দর ভাষায়, বইয়ের ভাষায় কথা বলুন, ভালো লাগবে। আর একজনের প্রশ্ন করেছেন, আমি গ্রামীণ চেক, ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ চেক পড়েছি। এটা ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ চেক না, এটা হলো নাগরিক চেক, মানে গ্রামীণ না, এটা নাগরিক, নগরে, এটা ইউনূস সাহেবের না, অন্য জায়গার চেক। চেক তবে চেক ঠিক আছে, তবে গ্রামীণ চেক না। যাই হোক, আপনারা যারা লাইভটি দেখছেন, আপনারা শেয়ার করে দেবেন, বিভিন্ন রকমের কমেন্টস করছেন, আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন যিনি ব্রডকাস্ট ম্যানেজার, তিনিও সেগুলো দেখাচ্ছেন, আপনারা সেগুলো দেখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ফজলুল সাহেব আপনার কাছে এখন আমি যেটা আরেকটি জানতে চাইবো, আপনি একটা সাক্ষাৎকারে দেখলাম বলেছেন যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আপনি কোনো নির্বাচন চান না, বা কোনো নির্বাচন তার অধীনে হতে পারে না, কেন বলছিলেন? জি, আমি মনে করি ইউনূস সাহেব এখন আর নিউট্রাল মানুষ না, উনি আর নিরপেক্ষ লোক নন, উনার একটা রাজনৈতিক দল আছে। এই যে ছেলেদের যে দলটা, যাদের মাথার উপরে হাত দিয়ে উনি বলেন তোরা হবে প্রধানমন্ত্রী, এবং
উনি এখন একটি পক্ষের লোক, আর উনার যারা আছে, ওনার যে উপদেষ্টারা যারা আছে এরা তো আছেই। ওই যে নতুন নতুন যে 19 জন আনছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের পাসপোর্টের বাইরের পাসপোর্ট দিয়ে বিদেশি নাগরিক, এরা সবাই ইউনূস সাহেবের লোক এবং এরা সবাই লোক বাংলাদেশের বিরোধী লোক। কাজে এদের আন্ডারে কোনো ইলেকশন হইতে পারে না, এই ইলেকশন হবেও না, আমি মানিও না। ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকার আসুক, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার এসে 120 দিনের মধ্যে ইলেকশন দেয়, যেমন নেপালে 5 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দিচ্ছে। এটা এমন কোন ব্যাপার না ইলেকশন দিয়ে, কিন্তু ইউনূস সাহেবের অধীনে ইলেকশন আমি মনে করি না সঠিক ইলেকশন হবে, সেই কারণে আমি মানি না। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি আরেকটা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তারেক রহমানের সাথে দিনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, জামাতের সাথে রাতের আন্ডারস্ট্যান্ডিং চলছে বা হয়েছে, এটাও যদি একটু ব্যাখ্যা করেন। তারেক রহমান সাহেব ইউনূস সাহেবের যে রাতের না, এটা হলো দিনের। তারেক রহমান সাহেবের জামাতের সাথে জামাতের সঙ্গে তারেক সাহেবের সাথে যেটা হয় দিনে সবাই দেখে এটা আন্ডারস্ট্যান্ডিংটা হইতেছে, আর রাতের আন্ডারস্ট্যান্ডিংটা হয় জামাতের সঙ্গে। কোনটা সঠিক এটা আমি বুঝবো, কিন্তু এখন বলবো না। যেদিন আমাদের নেতা তারেক রহমান সাহেব বুঝবেন সেদিন হলো আসল বুঝ হবে। আমি তো ক্লিয়ার প্রসঙ্গে জি 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 ক্লিয়ার। আপনাকে অন্য প্রসঙ্গ, আমি আপনার অনেকগুলো বক্তব্য আমি শুনেছি, আপনার পরিবার থেকে পাঠানো হয়েছে, ইউটিউবে দেখি, চ্যানেলে দেখি, আপনার বক্তব্য সবাই শুনছেন, আপনি বিভিন্ন ধরনের কথা বলছেন। তার মধ্যে একটা জিনিস আমার যেটা রিয়েলাইজেশন, আপনাকে অনেকেই ভয় পায়, এবং আপনার যে অনেস্টি সেটি কোথায়, আপনার সেই শক্তি কোথায়, আপনার কোন শক্তিকে কারা ভয় পাচ্ছে? আপনাকে থামানোর চেষ্টা করা হচ্ছে, আপনাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে, আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং করেছে সেটা আমরা দেখেছি। কিন্তু আপনি আপনার সিদ্ধান্তে অনড় আছেন, থাকবেন, এই ধরনের একটা মেসেজ আমরা পাই। আপনাকে কেন এত শক্তিশালী মনে করে, আপনাকে কেন ভয় পাওয়ার কারণ কি? এক নম্বর হলো আমার যে জেলা গ্রেটার ময়মনসিংহ, এটা হলো বৃহত্তম জেলা ভারতবর্ষের। এটা অঞ্চল বর্তমানে বৃহত্তম। একটা ছিল বিশাখাপত্তনম, জি, আর আমার ময়মনসিংহ, বাংলাদেশের ময়মনসিংহ সবচেয়ে বড়। সেই ময়মনসিংহের প্রত্যেকটা জেলার প্রতিটি ইঞ্চি মাটি আমি চিনি। টাঙ্গাইলের মির্জাপুর থেকে দরিয়া নেত্রকোনার মোহনগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর থেকে দরিয়া আমার ইটনামিটামো নষ্টগ্রাম। এই যে 38টা পার্লামেন্ট সিট আছে, 39টা পার্লামেন্ট সিট আছে, প্রত্যেকটা সিটে আমার জীবনে কমপক্ষে 10 বার উপরে 15 বার 20 বার আমি গিয়েছি। এক। 2 নম্বর হলো সেই জায়গাতে আমি হইলাম তাদের সন্তান। আমি তাদের এমন সন্তান, আমি গৌরব করে কইতেছি না, আমি সবার কাছে হাত জোড় করে বিনয়ের সঙ্গে কইতেছি। আমাদের দলের 2 জন নেতা, একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর একজন তারেক রহমান সাহেব, এই 2 জন ছাড়া, দলের নাম ছাড়া, বাংলাদেশে যে কোনো দলের নাম ছাড়া যে কোনো জনসভায় গ্রেটার ময়মনসিংহে যাবে, আমার জনসভায় একজন হইল লোক তাদের চেয়ে বেশি হবে, কিন্তু দল না, ব্যক্তি হিসাবে। এবং আমি যেখানে যাব সেখানে মানুষ মনে করে যে ফজলুর রহমান আমাদের মানুষ। সব আমি নাম দিবি বলে থাকি, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ থেকে ধরিয়া, ইসলামপুর থেকে ধরিয়া, মেলান্দ মাদারগঞ্জ থেকে ধরে, সরিষাবাড়ি, জামালপুর থেকে ধরে, সেইখানে নকলা, নাইলতাবাড়ি থেকে যত বলবো আপনাকে, সমস্ত জায়গাতে আমার হাজার হাজার মানুষ পরিচিত আছে, আমার শত শত কর্মী এখনো জীবিত আছে। গ্রেটার ময়মনসিংহ, গ্রেটার সিলেট ইজ মাই সেকেন্ড হোম। ওখানে 19টা সিট আছে। আমি রাগ করে অনেক সময় বলি যে গ্রেটার সিলেটের কোন সিটে জামাতের আমির দ্বারা আমি তার বিরুদ্ধে মানুষ জানুক। কেন আমি বলছি, গ্রেটার সিলেটের ধরমপাশা থেকে ধরে, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ থেকে ধরে, সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, সাল্লা, ছাতক, দোয়ারাবাজার থেকে ধরে, আর একেবারে সর্বশেষ মাধবপুর পর্যন্ত যে 37টা থানা, সেই 37টা থানার প্রত্যেকটা ইট, প্রত্যেকটা মাটি আমি চিনি। আমি এই কারণে করতে চাই, কারণ জামাতের আমির আমাকে যেভাবে অপমান করছে, জামাতরা, এই এখনো শুনে আসলাম, জামাতের লোকজন যেভাবে আমাকে ফজু পাগলা বলছে, আমার মনে হয় আমার বয়সে 78 বছরের মানুষ, আমি 61 বছর যাবত আমি রাজনীতি করি। 61 বছর রাজনীতি বাংলাদেশে কেউ করে না এখন।
এমনকি মহাসচিব আমাদের, উনি আমার বয়সে 1 বছরের চেয়ে বড়, জনাব ফখরুল ইসলাম, ওনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, কিন্তু রাজনীতি ওনার ডিউরেশনও আমার চেয়ে কম। আর জামাতের আমি তো এমনি আমার 10 বছরের ছোট। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসাবে গেছি সিলেটে, আমি দেখছি উনি মান্না সাহেবের পিছনে দৌড়ায়, জাসদ করে। আমাকে ফজু পাগলা বলছে, এইটার একটা প্রতিকার আমাকে করতেই হবে। আমি যে ফজু পাগলা না, এটা আমি তাদেরকে বুঝাবো, বাংলাদেশকে বুঝাবো আমি ফজু পাগলা। এটা আপনি এটা অ্যাকসেপ্ট করছেন কেন? আমরা তো এটা গ্রহণ করি নাই, দেশের জন্য জামাত যতদিন পর্যন্ত জামাতের আমি এটার জন্য সরি না বলবে যে এরা তো ইসলাম করে, আমার নামটাকে বিকৃত করে, আমাকে আমার নামটাকে সারা পৃথিবীতে বিকৃত করে এইভাবে আমাকে অপমান করার কি অর্থ? কি অর্থ আমাকে অপমান? রাজনীতিকে আমি এই কারণে করছিলাম? আমি ছাত্রলীগ কি এখন থেকে করি? 64 সন থেকে আমি বাংলাদেশের স্লোগান দিই। আমি 66 সনে স্লোগান দিছি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আমি 69 সনে স্লোগান দিছি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তখন আমাদের জামাতের আমির হইলে শিশু। আমি 71 সনে অস্ত্র নিয়ে যুদ্ধ করছি, একটি প্রাণ ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, বাংকারে থেকে থেকে তার এলাকাতে আমি যুদ্ধ করছি, সিলেটে। আমি সেই ফজলুর রহমান। আমি এখন মুক্তিযুদ্ধের কথা বললাম যে আমার মুক্তিযুদ্ধের মাকে হত্যা করা হচ্ছে। রাজাকারের বাচ্চারা এখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারা 47 আর 24-কে বলে মুক্তিযুদ্ধ, আর 71-কে বলে গন্ডগোল। সেই কারণে তো আমি বলছি, এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে রে। যতদিন পর্যন্ত মৃত্যু না হয়, তোরা 71-কে যারা গন্ডগোল বলে, তোদেরকে আমি রাজাকারের বাচ্চা বলবো। যারা মুক্তি 71-কে মানো না, তারা হলো বেজন্মাই, কথাটা আমি বলছি, এবং এটা চিরদিন আমি বলবো। 71-কে যারা মানো না, সেই জামাত 71-কে মানতে চায় না, এটাকে নতুন করে পাকিস্তান বানাইতে চায়। এরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে মনে করতেছে 56,000 বর্গমাইল জায়গা তারা দখল করে ফেলবে, 18 কোটি মানুষের মাথায় তারা কাঁঠাল ভেঙে খাবে, ধর্মের নামে সাম্প্রদায়িকতা করবে, ধর্মের ব্যবসা করবে। এটাকে আফগানিস্তান সিরিয়া বানাবেন না। এটা বাঙালি জাতির দেশ, এটা বাঙালি সত্তার দেশ। এই দেশে 10,000 বছর যাবত আমার বাঙালি সত্তা পদ্মা মেঘনা যমুনার পারে পারে গড়ে উঠেছে, কত জনপদ গড়ে উঠেছে। আমার সেই বাঙালি জাতিসত্তার যে দেশ, যে দেশটা আমি যুদ্ধ করে স্বাধীন করে বাঙালি জাতির একটা রাষ্ট্র করছি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এত সহজে রাজাকারদের হাতে এই দেশটা আমি ছেড়ে দেব? এবং এটা বললে আমাকে হত্যা করবে, ফজু পাগলা, তোরে এই কর্ম, তোরে সেই কর্ম, কত ধরনের কুশ্রী বিশ্রী কথা বলবে। রাজনীতিতে আসো, রাজনীতি কথা বলো। এখনো দেখলাম এক হারামজাদা বলতেছে, আরে না 71-এ যারা, তো এটা কোনো যুদ্ধ টুদ্ধ হয়েছে না, এটা তো ইন্ডিয়ার যুদ্ধ লাগেছে। সে জামাত করে, জামাতের লোক, মুরব্বী, দেখতে মুরব্বী লাগে, বয়স আমার ধারণা 50 হবে না, দাড়ি টাড়ি রেখে মুরব্বী সাজছে। সে বুঝাইতেছে যে 71-এ কোনো যুদ্ধ হয় না, এটা ইন্ডিয়া গন্ডগোল লাগাইছিল, এই কারণে জামাত এটার মধ্যে যায় নাই। ইন্ডিয়া আইসা পরে 3-4 ডিসেম্বরে ঢুকে যুদ্ধ করছিল, যুদ্ধ করে পাকিস্তানিদেরকে পরাজিত করছিল সাময়িক ভাবে, এবং 71-এর 16 ডিসেম্বর জগজিৎ সিং অরোরা অস্ত্র নিছে, ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি বলছে। এই যে রাজাকারের বাচ্চারা, যারা ইতিহাসটাও মিথ্যা ভাবে কতগুলো অপরাধ করতেছে। একটা তো মানুষকে হত্যা করে তো অপরাধ করছেই, যুদ্ধ করে পাকিস্তানের পক্ষে অপরাধ করছে, এখন আবার মিথ্যা, 54 বছর পরে জঘন্য মিথ্যা ইতিহাস বলে বলে বর্তমান প্রজন্মকে বিভ্রান্ত করতেছে। এবং সমস্ত ছেলেরা শিবির টিবির যারা করে, তারা কোনো ইতিহাস জানে না বাংলাদেশে, তাদেরকে মিথ্যা ইতিহাস। এখানে আমি একটু কথা বলি। ইতিহাস যারা জানে, যেমন আমাদের সলিমুল্লাহ স্যার, আমাদের সদ্য প্রয়াত যিনি হয়েছেন, তার নাম হচ্ছে আচ্ছা আমাদের ফরহাদ মাজার সাহেব, ওনারা তো ইতিহাস জানেন। আমাদের একজন তো বলছেন, উনি মারা গেছেন কিছুদিন আগে, যে বাংলাদেশের 90% ইতিহাস মিথ্যা, মুক্তিযুদ্ধের ইতিহাস মিথ্যা। অনেকে বলছেন আপনি সত্য ইতিহাস লেখেন, কিন্তু তার আগে তিনি মারা গেছেন। তো ওনারা তো ইতিহাস জানেন, ওনারা তো বলছেন বাংলাদেশে পাকিস্তান মানে 71-এ খুব একটা কিছু হয়েছে, সব অসত্য। পাপী দুই শ্রেণী, একদল না যায় না পাপী, এদেরকে বলা হয় অবুঝ পাপী। আর একদল পাপী, এরা যায় না পাপী, এদেরকে বলা হয় জ্ঞান পাপী।
এখন যারা বলে যে বাংলাদেশে যুদ্ধ এরকম হয় না, এরা কোন পাপির মধ্যে পড়বে? আমার ধারণা তারা জ্ঞান পাপির মধ্যে পড়বে। এই কারণে এদের নামগুলো আস্তে আস্তে বিস্মৃতির খাতায় চলে যাচ্ছে এবং একদিন এরা অন্ধকারে হারিয়ে যাবে। আমি বললাম দেখেন, এরা একদিন অন্ধকারে হারিয়ে যাবে। যারা আমার অনেক বন্ধুরা আছে যারা আমার মাথার উপরে অনেক বেশি লাইট জ্বলতো, মানুষের মাথার উপরে, এদের লাইট গুলা কমে আসতেছে আস্তে আস্তে। কেন কমে আসতেছে? দে আর কম্প্রোমাইজিং উইথ দ্য লিবারেশন ওয়ার। তারা মুক্তিযুদ্ধের সঙ্গে আপোষ করতেছে ওই জামাতের সঙ্গে বা ইউনুস সাহেবের সঙ্গে। ইউনুস সাহেব যে কোন রং, কালো না ধলা, সাদা না পাকড়া, সপ্ত রং কিনা, ওটা গেলে ওই যে পূর্ব দিগন্তে যে বৃষ্টির পরে যে একটা কি উঠে রং ধনু, ইউনুস সাহেব হলো বাংলাদেশের রং ধনু, 7 রঙের রং। উনি বাংলাদেশের রং ধনু। উনি মুক্তিযুদ্ধ বিশ্বাস করে কিনা, উনি মানবতায় বিশ্বাস করে কিনা, উনার মনে লাগে কিনা যে একটা লোককে কবর দেওয়া হইলো, সে যত খারাপই হোক তারপরে তাকে কবর থেকে উঠে উনি আছে রাষ্ট্র ক্ষমতায়, তাকে আবার পুড়িয়ে দেওয়া হইলো, উনার মনে লাগে কিনা যে মা মেয়েকে একসাথে রেপ করে কুমিল্লাতে মাইরে ফেলানো হইলো, উনি তো হাঁচিও দেয় না, কাশিও দেয় না। উনার মনে তো আরো কত কমো আপনাকে না। উনার মনে কেউ বলছেন যে ইউনুস সাহেবই নাকি রাষ্ট্রের সবচেয়ে নিশ্চিন্ত লোক, দুশ্চিন্তা মুক্ত এবং শান্তিতে ঘুমানো নেই, কারণ দেশের কোনো সমস্যা উনি দেখতে পাচ্ছেন না এবং দেশের মানুষের কি দুঃখ কষ্ট সেগুলো তিনি দেখেন না, ওনার চিন্তাও করেন না, গায়েও লাগান না, উনি নাকি সবচেয়ে ভালো আছেন। কি মনে হচ্ছে আপনার কাছে? তাই তো আমি তো এই কথাটাই বললাম যে এই পৃথিবীর সেই হইল, এটা কার সঙ্গে তুলনা করব না ওনাকে, কারণ ওনার বয়স আমার চেয়ে 9 বছর বড় উনি, বা 7 বছরের বড়। ওনাকে আমি রেসপেক্ট বয়সের জন্যই করি, আগে সবকিছুর জন্য করতাম, এখন নিজের গালে নিজে চরকাই, নিজে এইরকম চরকাই। কিন্তু আমি নিজেই শুনেছি আপনি এমন একটা জায়গাতে শুনেন, আমি তো বললাম যে ইউক্রেনে যে যুদ্ধ হইতেছে সেইখানে মানুষের জীবনে একটা নিশ্চয়তা আছে যেটা বাংলাদেশের নাই। এই দেশটাকে এত অনিশ্চিত দেশে উনি পরিণত করছে। এরপরে তো আর কিছু বলার নাই। আচ্ছা, এখন কি করণীয়? মুক্তিযোদ্ধারা যারা আছেন তারা তো নানান ভাবে নির্যাতিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, মারামারির শিকার হচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন, তাদেরকে কারাবরণ করতে হচ্ছে। এই মুহূর্তে মুক্তিযোদ্ধা বা দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা না শুধু দেশপ্রেমিক ইয়াং জেনারেশন, তারা কি করতে পারে? আপনার পরামর্শ কি? ইয়াং জেনারেশনকে আমি স্নেহ করি, সম্মান করি। তাদের যে বর্তমান অবস্থায় আমার চেয়ে তাদের ডিফারেন্স হবে সেটাকে আমি মেনে নেই। আমি গণতান্ত্রিক মানুষ, আমি মেনে নেই। আমি যে গান শুনে পছন্দ করি, রূপবানের গান, মোদের বাড়ির দক্ষিণ পাশে গো দাইমা কিসের বাদ্য বাজে গো, ওইটা আমার ছেলে শুনতে ভালো পায় না, আমার ছেলেই শুনতে ভালো পায় না। জি জি, হ্যাঁ, ওই যে আমি যে গান শুনি, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে স্মৃতির আড়ালে চলে আজ কত দূরে, এই গানটা কেউ গায় না, আমি আর আপনি গাই বেশি। এই গানটা ভালো পায় না। অথবা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তবু মা, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তবু মা গো, বলো কবে শীতল হব। আমার ছেলে পছন্দ করে না, কিন্তু তারপর আমার ছেলেকে আমি মানি যে তুমি তোমারটাই করো। কিন্তু আমার ছেলে, আমি আপনাকে বলি, আমি দেখি, আমার দিব্য দৃষ্টিতে দেখি, যতটুকু দৃষ্টি আল্লাহ আমাকে দিছে, আমার কাছে কত শত শত ইয়াং ছেলে যে আসে আমার কাছে, যত হাজার হাজার আমার দলের ইয়াং ছেলে পেলে এই 56,000 বর্গ মাইল জায়গা থেকে ফোন করে বলে, লিডার আপনি কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলে যান, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা কিন্তু জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাসী। কত হাজার হাজার হতে বলে আপনি কল্পনা করে। এই কারণে আমি খুব সাহসী মানুষ। এখনো যদি ভোট হয়, মুক্তিযুদ্ধ চাও না রাজাকার চাও, 71 চাও নাকি পূর্ব পাকিস্তান চাও, এখনো ভোট করে দেখেন 97-98% হইব 71 চাই। আমি সেইটার পক্ষে, এবং আমি এটা মনে করি এই জায়গাটা যেদিন খুব ক্লিয়ারলি বিএনপি বুঝতে পারবে, বিএনপির বর্তমান লিডারশিপ, এই দিন বাংলাদেশে ওই রাজাকারী আল বদরি স্বাধীনতা বিরোধীরা চুপ হয়ে দেবে, না হলে এরা এখানে থাকবে। কিন্তু কারণ সাপের মধ্যে যদি আপনি সাপের মুখোমুখি বলেন প্লিজ, যদি আপনি ওই যে সাপের যে নিয়ে যে খেলে, সে যে একটা কাঠি দেখায়,
আচ্ছা এই আচ্ছা আচ্ছা। কাঠকে যদি সাপকে দেখাইতে না পারেন তাহলে সাপ কিন্তু থামবে না, কারণ বীজ দাঁত ভাঙিয়ে ফেলতে হবে। এবং এই জি বীজ দাঁতটা জি ভাঙতে পারে বিএনপি, তারা কেন জানি সাপকে খুব খেলতে দিতেছে, সুবলটা খাইতে পারে তারাও। আমি যে সুবলটা তারা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খাইছে, বেশি দিন সাপ নিয়ে খেললে কিন্তু এই সুবলটা কিন্তু জাতীয় রাজনীতি খাইয়া ফেলতে পারে। আসবে। তবে যেহেতু বিএনপির অবস্থানের কোনো পরিবর্তন এখন আপনি বলতে পারবেন কিনা? আপনি তো বিএনপির সদস্য। আছে, এখনো জীবিত আছে ফজলুর রহমানদের মতো অধমরা, কাজেই বিএনপির অত বড় ক্ষতি হইতে দিব না, এই দেশের এত বড় ক্ষতি হইতে দিব না। এখন বিএনপিতে আপনার অবস্থান কি? জাস্ট কথার কথা একটু জিজ্ঞেস করলেন যে আপনার অবস্থানটা কি আপনি জানেন কিনা? আমরা জানি যে 3 মাসের জন্য আমার সদস্য অবস্থানটা, বলতে। আমাকে 3 মাসের জন্য তারা এক্সপেল করছে, সাসপেন্ড করছে। হ্যাঁ, জি তারা সাসপেন্ড করছে। আমি জানলাম না আমার অপরাধ। ওই যে সিনফ্রে বলছিল, সিনফ্রে জি 1757 সনে ফরাসি সিরাজউদ্দৌলার সেনাপতি, ফরাসি সিনফ্রে বলতো, আমি জানলাম না আমার কি অপরাধ। কথাটা বুঝছে? জি 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 আমাকে সাসপেন্ড করছে, আমার বলতে ইচ্ছা করে আমি জানলাম না আমার কি অপরাধ, জানলাম না, আল্লাহ দোয়াই করি। এমনকি আমি লিখে দিছি, আমার এটা সবাই দেখছে বলে বলতেছি, আমার সকল নোটিশের উত্তর আমি লিখে দিছি। আমি একজন মানুষ, আমি 100 কথা বললে 2টা কথা আমার স্লিপ করতে পারে, স্লিপ অফ টাং হইতে পারে, ভুলও হইতে পারে, কারণ আমি তো মানুষ। সেই ভুলটা যদি কেউ ধরাইতে পারে আমি সঙ্গে সঙ্গে মাপ চাইবো। আচ্ছা, এখানে আমার একটা কথা, আপনিও বলছেন আমি তো মানুষ, আমার কিছু ভুল ত্রুটি হতে পারে। আমি মনে মনে চিন্তা করছি, আপনাকে এটা আমি জানতে চাইবো যে সেই ভুলটা কি আপনার? হ্যাঁ, ভুলটা কি? আমি জানি না, হয়তো আমার ভুল লেখা নাই যে এই ভুলটা কি আপনি বলছেন, এই কথাটা লেখা নাই তো। আমাকে বলছে আপনি কি কুরুচিপূর্ণ এবং কুৎসিত কথা বলেন আপনি। ওই যে আপনার সাথে যে আমি কথা বলতেছি সব তো আমি কুরুচিপূর্ণ কথা বলতেছি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে তো স্পেসিফিক্যালি বলে না যে ওই দিন ওই সময় ওই জায়গাতে আপনি এই কথাটা কইছেন যেটা আমার দলের বিরুদ্ধে গেছে, আমার আদর্শের বিরুদ্ধে গেছে। কথাটা কি বুঝছে? আমি চ্যালেঞ্জ করলাম, আমি দলের বিরুদ্ধে যদি একটা কথা বলে তাই, গত 18 বছরে দল করি, দলের নেত্রীর ব্যাপারে যখন জেলখানা গেছে 2018 সনের 8ই ফেব্রুয়ারি আমি 300-র উপরে বক্তৃতা করছি শুধু নেত্রীর নামে। যখন কেউ মুখ খুলে না, হাসিনাদের 300 বক্তৃতা, 300, বাংলাদেশের সমস্ত 1 লক্ষ উকিল তার সাক্ষী, আমি বক্তৃতা করছি আমার নেত্রীর নামে। এটা বিশ্ব রেকর্ড ভাই, বিশ্ব রেকর্ড। ছিলাম, আমি জেলে ছিলাম দেশের জন্য। যখন মনে করেন নারায়ণগঞ্জের শামীম উসমানের বয়ে কেউ যায় না, আমি নারায়ণগঞ্জের নেতারা সাক্ষী রেখে বলছি আমি গেছি, যে আমারে মারলে মারবে। মুন্সিগঞ্জ কেউ যায় না, মুন্সিগঞ্জের সেক্রেটারি রতন বলছে আপনি চলেন, আমি গেছি, রায়গঞ্জ পুলিশ দূরে গিয়ে খাড়া হয়ে রয়েছে। আমি নরসিংদী গেছি, খোকন তার সাক্ষী, খায়রুল কবির খোকন। আমি খোকন রে বলছি, মিটিং করতে দিবে না। আমি কই এসপি কে গিয়ে বলবা এর নাম কিন্তু ফজলুর রহমান, খবর আছে কিন্তু আমার মিটিং। এই সব করার পরেও আজকে আমার নামে কেন এই ধরনের হলো? আমি তো অপমান বোধ করতেছি, অসহায় বোধ করতেছি। আমার মতো একজন বয়স্ক মানুষ, 78 বছর বয়সে আইসা আমার ছেলে যখন আমাকে জিজ্ঞাসা করলে বাবা তোমার নাকি দল থেকে বাইর করে দিছে, এটা আমার অপমান হয় না? আমার হাজার হাজার মানুষ কান্দে আমার এলাকা, হাজার হাজার, 10,000 মেয়ে লোক মুসলমান মায়েরা রোজা রাখছে আমার লাগি। অন্তত 5,000 হিন্দু, আমার এলাকাতে 60,000 হিন্দু ভোট আছে, 5,000 হিন্দু মহিলা আমার জন্য ভগবানের কাছে আশীর্বাদ করছে। কি বলেন আপনি? আমি একটা মিটিং করতে গেছি, 1 টাকা খরচ নাই, 50,000-এর উপরে লোক হয়েছে এক একটা মিটিং এ। একটা নৌকায় নৌকায় লোক আইছে, শত শত নৌকায় হাজার হাজার লোক আইছে। কি বলেন এগুলা? আমার সবচেয়ে বড় কথা হলো আমার এই বয়সে আমাকে জিজ্ঞাসা করলো না, বলে দিল আপনাকে 3 মাসের জন্য করা।
দুঃখ, আপনি বয়স নিয়ে নানান কথা বলেন, বয়স নিয়ে আপনি আমার মনে চিন্তা করেন না। বয়স তো আমি বলি, আমি তো মেয়ে না মানুষ না, না যে বয়স আমার লুকায় রাখতে। বয়স না না না, আপনি বয়স নিয়ে বলেন, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি বয়সের কথা আর বলবেন না, ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, ভালো আছেন, কারণ ডক্টর ইউনূস সাহেবের এখন বয়স 87 বছর, কারণ আপনার আরো অনেক বছর বাঁচার সম্ভাবনা আছে। ডক্টর ইউনূস সাহেব যেখানে, আল্লাহ আমাকে এই অবস্থাতে রাখছে, আমার কোনো অসুখ বিসুখ নাই। জি জি, গুড গুড, আমি কোনো অসুস্থতা ফিল করি না কোনোদিন। আল্লাহ মানুষ জি ভালো রেখেছে। আপনি ৭৮ বয়সে যেভাবে কথা বলছেন, যেভাবে জাতিকে সার্ভ করছেন, এটা তো অসাধারণ। আমার মন আমার আমি আপনাকে বলি, আপনি তো বিদেশে আছেন, আমি দেশে আছি, আমার দলও শুনবে, বাংলাদেশের মানুষ শুনুক। আমার কিন্তু বাড়ি ছিল, আমার দাদার বাপের আমল থেকে আমার বড় বাড়ি ছিল, দাদার বাপের আমল থেকে, দাদার আমলে বড় বাড়ি ছিল, বাপের আমলে বড় বাড়ি ছিল, 3টে দোতলা ঘর ছিল, 100 মানুষ ঘুমাইতে পারতো। ওই যে সমস্ত মুক্তিযোদ্ধারা বিএনপির উলফাত সহ, সাদেক সাহেব সহ আমার বাড়িতে 100 গেছে, 100 মানুষ তো শুধু আমার দোতলার উপরে ঘুমাইতে পারছে। সেই আমার কথাটা বুঝলেন, সেই ঘর ভেঙে গেছে পানিতে। এরপরে আমার বাপের ঘর ভেঙে দেওয়ার পরে আমি আর ঘর করতে পারি নাই। আমার ভাতিজার বাড়িতে গিয়ে আমি তাকিয়ে, আমার কোনো বাড়ি নাই। আমাকে বাবা যে সম্পত্তি দিয়ে গেছিল, আপনি শুনলে অবাক হবেন যে তোরে এটা লিখে দিয়ে গেলাম, সেই সম্পত্তি আমার গরিব আত্মীয় স্বজন এবং মানুষকে আমি বিলায় দিয়ে দিছি। আমার আরে কি করেন আপনি? তো সেখান থেকেই আপনি শক্তি পান, আমরা সেটা বুঝি। আপনার কথা বলার শক্তি কোত্থেকে আসে? জি, কথা বলার শক্তি আপনি সেখান থেকেই পান। জনগণের সমর্থন আছে, স্যাক্রিফাইস আছে। জামাত গুলি করে মারতে পারবে, আর ইউনূস সাহেব বিনা কারণে আমার নিয়ে মুক্তিযুদ্ধ করার অপরাধে আমার নিয়ে জেলখানায় ভরে রাখতে পারবে। আমার কি 1 টাকা দুর্নীতি আছে, না চুরি চামারি আছে, নাকি জীবনে কোনোদিন আমি একটা মানুষকে চোর দিছি? আমি লক্ষ লক্ষ ছাত্র চালাইছি সারা বাংলাদেশের সমস্ত কলেজ ইউনিভার্সিটি। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন ছাত্রলীগের প্যানেল ছিল সারা বাংলাদেশ। আমি চ্যালেঞ্জ করলাম, 2-1টা কলেজ এদিক সেদিক হয়েছে, সেই ফজলুর রহমান আমারে বলে ফজু পাগলা। আমি এমপি ছিলাম এখন থেকে 40 বছর আগে। আমি 1টা টাকা ছিল না, 1টা টাকা ছিল না। আমি শুধু বক্তৃতা করে 2,80,000 টাকা ইন দ্য ইয়ার 1996 আমি পাইছি বক্তৃতা করিয়া, ক্যাসেটের টাকা। ওই টাকা দিয়ে ইলেকশন করে আমি পাস করে আইছি। আমার বলে ফজু পাগলা, আমি কুৎসিত কথা বলি, কি কি কুরুচিপূর্ণ কথা বলি। আর আমার ক্যাসেটের দোকান ছিল আওয়ামী লীগ অফিসের সামনে, প্রত্যেক জায়গাতে ফজলুর রহমানের ক্যাসেটের দোকান ছিল, প্রত্যেক অফিসের সামনে। রাজনীতি আমি বিশ্বাস করি না। সেই আরেকটা মানুষের ক্যাসেট বিক্রি, তিনি হলেন মৌলানা দিলওয়ার হোসেন সাঈদী, আর আমার ক্যাসেট বিক্রি হইতো। এখন আমারে বলে আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি, বলে কুরুচিপূর্ণ বক্তৃতা করি, আর জামাত বলে আমি ফজু পাগলা। আচ্ছা, আরেকটা কথা বলি যে আপনি তো আওয়ামী লীগ সরকারের সময় তো আপনি বিএনপির আন্দোলন পাশাপাশি আপনি একাও সংগ্রাম করেছেন। আওয়ামী লীগের সমস্ত ভুল ত্রুটির বক্তব্য আপনি ধরেই দিয়েছেন, এবং সেখানে কি করণীয় আপনার পক্ষ থেকে আপনি তখনও তো ভাইরাল ছিলেন আপনার অনেস্টির কারণে। আপনি আওয়ামী লীগের তীব্র সমালোচক ছিলেন, কিন্তু এই 1 বছরের মধ্যে কি হলো আপনাকে দল থেকে বহিষ্কার করার জন্য? আমি আওয়ামী লীগের যে আওয়ামী লীগ 15 বছর শাসন করে মন্ত্রী ছিল, এদের চেহারা দেখলেই, ওই যে লন্ডন থেকে একটা মন্ত্রী গণের কাছে পাইলে আমি 2টা চর দিব। ও আমার বয়সে ছোট, ও কথা কয় কেন? চোরের দল, ওরা কথা কয় কেন? ওরা তো ধ্বংস করতেছে বঙ্গবন্ধুরে, মুক্তিযুদ্ধরে ধ্বংস করে গেছে। এরা কেন লন্ডন থেকে কথা কইব? এরা মুখ লুকায় রাখবো কালো কাপড় দিয়া, তাইলে বঙ্গবন্ধু বাঁচবো। আর এরা কথা কইলে কিন্তু বঙ্গবন্ধু বাঁচত না। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন। আমি তো এখনো বলছি, তোরা কিসের কথা কস? বলাই না কেন? তোদের অপরাধের জন্য তো বঙ্গবন্ধুর মাথার মধ্যে প্রস্রাব করছে এই দেশের সমস্ত রাজাকারের বাচ্চারা, প্রস্রাব করছে বঙ্গবন্ধুর মাথায়। এগুলো টলারেট করার মতো নাকি? আমার দল শুনলে আমার কেউ বই যায় যে বঙ্গবন্ধুর পক্ষে না। আমি বঙ্গবন্ধুর পক্ষে না, আমি ইতিহাসের পক্ষে। আমি ইতিহাসের পক্ষে। কাজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথায় প্রস্রাব করবে, আরেকদিন আরেকজনের মাথায় প্রস্রাব করবে, জিয়াউর রহমানের ছবি পাড়ায় ভাঙবে, পুরায় দিবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কুৎসিত কথা বলে, তারেক রহমান 1 2 3 4 অমুক ডালে কাওয়া, তারেক রহমান অমুক, এটা স্লোগান দিছে না? এই হবে নাকি বাংলাদেশে?
এই কারণে আমি বলি কারো মাথায় প্রস্রাব করা উচিত না, কারো বাড়ি পুড়ে দেওয়া উচিত না। যদি কেউ অপরাধী হয়ে থাকে সঠিকভাবে সাক্ষীর মাধ্যমে, প্রসিকিউশনের মাধ্যমে, এভিডেন্সের মাধ্যমে তার বিচার করো। বাড়ি পুড়ে সর্বশেষ বীর মুক্তিযোদ্ধা আজকে একটু বেশি হয়ে গেছি, বলেন। না, খুবই ভালো হয়েছে, খুবই ভালো লাগছে। আপনি ইমোশনাল হয়েছেন। আসলেই আপনার ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন আছে, সেখানে আপনাকে এইভাবে কমেন্টস করা বা যেগুলো দৃষ্টিকটু, যেগুলো যারা করে তাদের অবস্থানটা আমরা বুঝি, তারা কে কি সেটা আমরা বুঝি। তবে আপনি এগুলো এত গায়ে মাখার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। যাক, আমরা এটার জন্য পুরো জাতি হিসেবে দেশের মানুষ যারা দেশের পক্ষে, তারা কিন্তু দুঃখ প্রকাশ করে। আচ্ছা, এখন সবশেষে শুধু একটা কথা বলেই, ওই যে স্লোগানের কথা আপনি বারবার বলেন। ৭১-এর সময় স্লোগান বা ৯০-এর আগেও যেসব স্লোগান ছিল, মুক্তিযুদ্ধের সময় আপনারা যেসব স্লোগান ইউজ করতেন, যেসব স্লোগান দিয়ে মত প্রকাশ করতেন, ক্ষোভ প্রকাশ করতেন, এখনকার স্লোগান আর আগের স্লোগান গুলো, আপনাদের সময় স্লোগানের একটা সামান্য পার্থক্য দেখিয়ে যদি কিছু কথা বলেন। জি। একটা স্লোগান আওয়ামী লীগ ধ্বংস করছে নিজেদেরকে বেশি করতে গিয়ে। একটা স্লোগান, বেশি আমি বলবো না। যে স্লোগানটা মুক্তিযুদ্ধের প্রধান স্লোগান, এটা শুধু মুক্তিযুদ্ধের স্লোগান না, ১০,০০০ বছরের বাঙালি জাতির রাজনীতির যে জিস্ট, কথাটা বুঝেন, বাঙালি জাতির রাজনীতির যে জিস্ট, সারাংশ যেটা একটা স্লোগানের মধ্যে আছে, একটা স্লোগানের ভিতরে এই জিস্টটা আছে। এই স্লোগানটা আওয়ামী লীগ তাদের নিজের সম্পত্তি করিয়া, যেহেতু আওয়ামী লীগ আনপপুলার হয়েছে, অপ্রিয় হয়েছে, মনে করে মানুষ যে জয় বাংলার কথা বলতেছেন তো, জয় বাংলা। আচ্ছা, জয় বাংলা, জয় বাংলা স্লোগান নাই। আচ্ছা, না, জয় বাংলার কথা বলি আমি। জয় বাংলা আওয়ামী লীগ ছাড়া ৭১-এর পরে, ৭৫-এর পরে আর কেউ উচ্চারণ করেছে কিনা আপনি সেটা বলেন। এটা তো আওয়ামী লীগই বলবে, আওয়ামী লীগই বলছে, আর কেউ তো বলছে না, কেউ তো বলে না। কেউ বললে তো আওয়ামী লীগ তাদেরকে নিষেধ করবে না। এইটা নিয়ে আমার অনেক আলাপ করতে হবে, কিন্তু না বললেও জয় বাংলা স্লোগানটা কিন্তু এত আনপপুলার ছিল না যতটা গত ১৫ বছরে আনপপুলার হয়েছে। কারণ জয় বাংলা স্লোগানটা যখন দেখা গেছে যে একটা মানুষ সবচেয়ে খারাপ, সেই মানুষটা খারাপ কাজটা করে জয় বাংলা স্লোগান দেয়া, মানুষ কিন্তু মনে করছে জয় বাংলা আর হইলো খারাপ। এখন আল্লাহু আকবার বললেও তো একজনকে খুন করে। এটা কি ধরনের আল্লাহু আকবার বলে কোপ দিল? এটা কেমন কথা হইলো? এটাও তো সমস্যা। এটা আলবদরা যখন এই আল্লাহু আকবার করে খুন করছে, তখন আলবদরদের সাথে সাথে আল্লাহু আকবার অপ্রিয় হয়ে গেছে মানুষের কাছে। ৭১ সনের কথাটা আমি বলতেছি। জি, বুঝছেন না? ঠিক আছে। আমি মনে করি বাঙালি জাতির সবচেয়ে বড় স্লোগান যেটা ছিল, এটাকে অপ্রিয় করা হয়েছে। জানি না পরবর্তী প্রজন্ম এটাকে নিয়ে কি ভাববে। এক আর অন্যান্য যে স্লোগান গুলা, এই স্লোগান গুলা কিন্তু, এই স্লোগান পৃথিবীতে টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। কথাটা বুঝেন? এই স্লোগান কিন্তু টাকা দিয়ে কিনে, কোটি কোটি ডলার দিয়ে, হীরা মুক্তা দিয়ে, মণি মুক্তা দিয়ে বাংলার এই স্লোগান পাওয়া যাবে না। বাংলার যে গান, যুদ্ধের যে গান, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটা যারা শুনতে চায় না মুক্তিযুদ্ধের গান বলে, তারা হলো মূর্খ। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব। যতদিন বাঙালি থাকবে বা বাংলাদেশি থাকবে, ততদিন এই গানগুলো তো মানুষের মানে হৃদয়ের একদম গভীরে থাকবে। এইটা নিয়ে তো কোনো প্রশ্ন আসবে না। কাজে আমি আজকে বলতেছি, দেশ যে দিয়ে গেছে ইউনূস সাহেব, আপনি আল্লাহর হস্তে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করায় দিয়ে চলে দেন আপনি, তারপরে ফেয়ার ইলেকশন। এটা হলো আমার শেষ কথা, ফেয়ার ইলেকশন। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সেলিউট বীর মুক্তিযোদ্ধা আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনারা দেখেছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব আবেগঘন বক্তব্য দিয়েছেন। অবশ্যই একজন মানুষকে, যে কোনো মানুষ, তার সম্মান তাকে দিতেই হবে, এবং সমালোচনা থাকবে। তার মানে বাড়িঘর ধ্বংস করে দেয়া, জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা, এগুলো উচিত হবে না, উচিত হয় না। কিন্তু আমাদের দেশের যিনি এখন প্রধান আছেন, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি একদম নিশ্চুপ নির্বিকার আছেন, দেশে কোনো কিছুই হচ্ছে না, সেটাই তাকে মনে হচ্ছে। আর আরেকটি কথা, আমাদের বীর মুক্তিযোদ্ধা যেটি বলেছেন যে বর্তমানে ইউনূস সরকারের অধীনে উনি নিরপেক্ষ না, এটা একদম ক্লিয়ার, এটা ক্লিয়ার। সো তার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন
সম্ভব নয়। তিনি বলেছেন শেষ কথা যেটি, ইউনূস সাহেবের জন্য সবচেয়ে ভালো হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে স্বাক্ষর করে উনি যাতে চলে যান ক্ষুদ্র ঋণ নিয়ে বিদেশে চলে যান, অসুবিধা নেই, ফ্রান্সে ক্ষুদ্র ঋণ বিতরণ করতে পারেন। এবং সেটার আহ্বান জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ফজলু ভাই, আর কি শেষ মুহূর্তে একটা দুইটা কথা বাকি আছে কিনা, কিছু একটা শেষ করে দিই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর কথা বলবো না। হ্যাঁ, আমি ওকে। সালাম জানাই।